আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিজ নিজ বাসায় আছো এবং সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজ আমি তোমাদের ব্যবস্থাপনা চতুর্থ বর্ষ ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছি ব্যাংক ব্যবস্থাপনা। আজকে ব্যাংক ব্যবস্থাপনার তৃতীয় ক্লাস। আমরা ব্যাংক ব্যবস্থাপনার প্রথম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক পদ্ধতির কাঠামো নিয়ে আলোচনা করছি। আমি সৈয়দা ফারহানা জাহান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ওমরগনি এমইএস কলেজ, চট্টগ্রাম। আজকে বাণিজ্যিক ব্যাংক পদ্ধতির কাঠামোর তৃতীয় ক্লাস। আজকে আমরা যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব: বাণিজ্যিক ব্যাংক কাকে বলে, বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য, বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য, বাণিজ্যিক ব্যাংক কাঠামো এবং ব্যাংক পরিচালনা ও গ্রাহক সেবায় প্রযুক্তির ব্যবহার। তাহলে প্রথমে দেখা যাক বাণিজ্যিক ব্যাংক কাকে বলে। যদিও এই শুধুমাত্র সংজ্ঞাটা আমরা আগেও আলোচনা করেছি, তাও অধ্যায় সুবিধার্থে আজকে আরেকবার আলোচনা করা যাক। প্রাচীনকালে স্বর্ণকার, শাহুকার, বেনিয়া, ব্যবসায়ী ও চেটি মহাজনগণ অর্থ ব্যবসায় সংক্রান্ত যে কার্যাবলী সম্পাদন করত তা পরবর্তীতে সুসংগঠিত হয়ে ব্যাংক ব্যবসায় রূপ ধারণ করে। উক্ত ব্যাংক ব্যবসায় হতে আধুনিক বাণিজ্যিক ব্যাংকের গোড়াপত্তন হয়। বর্তমানে ব্যাংক বলতে বাণিজ্যিক ব্যাংককে বুঝিয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত ও পরিচালিত যে আর্থিক প্রতিষ্ঠান জনগণের আমানত গ্রহণ করে, চাহিদা মাত্র ফেরত দেয়, ঋণ দেয়, ঋণ আমানত সৃষ্টি করে এবং বিভিন্ন উপায়ে অর্থের উপযোগিতা বৃদ্ধি করে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। বাণিজ্যিক ব্যাংকগুলো সাধারণত জনগণের সঞ্চিত ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় বিভিন্ন হিসাবের মাধ্যমে সুদের বিনিময়ে সংগ্রহ করে এবং তা থেকে অন্য পক্ষকে সুদের বিনিময়ে ঋণ দিয়ে থাকে। এই দুই সুদের পার্থক্যই বাণিজ্যিক ব্যাংকের মুনাফা। বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণের মেয়াদ স্বল্প ও মধ্যম মেয়াদী হয়ে থাকে, কেননা অন্যের অর্থ নিয়ে ব্যবসায় করে বলে এরূপ ব্যাংক সাধারণত দীর্ঘমেয়াদে ঋণ দিতে পারে না। তাই এরূপ ব্যাংককে বলা হয় স্বল্প ও মধ্যম মেয়াদী ঋণের কারবারি। তাহলে আমরা এক কথায় বলতে পারি, বাণিজ্যিক ব্যাংক হলো মধ্যস্থ আর্থিক ব্যবসা প্রতিষ্ঠান, অর্থ এবং অর্থের মূল্য নিয়ে কাজ করে। মুনাফা অর্জনের প্রধান উদ্দেশ্য এক পক্ষের নিকট থেকে স্বল্প সুদে অর্থ সংগ্রহ করে, সংগৃহীত অর্থ বেশি সুদে অন্য পক্ষকে ঋণ প্রদান করে, জমাকারীদের অর্থ চেকের মাধ্যমে পরিশোধ করে এবং এক পক্ষ থেকে অন্য অর্থ গ্রহণ এবং অপর পক্ষকে ঋণ দানের মধ্যকার পার্থক্যই হলো তার মুনাফা। তাহলে এক কথায় আমরা বলতে পারি যে আর্থিক মধ্যস্থ কারবারের প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের সঞ্চিত অর্থ সুদের বিনিময়ে আমানত হিসেবে গ্রহণ ও চেক বা আদেশপত্রের মাধ্যমে তাদের আমানত উত্তোলনের সুযোগ দেয় এবং আমানতের একটি অংশ তারল্য রেখে বাকি অংশ সুদের বিনিময়ে ঋণ প্রদান করে থাকে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। এরপর হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য। একটি দেশের অর্থ ব্যবস্থায় সব মধ্যমণি হিসেবে বাণিজ্যিক ব্যাংকে বিভিন্ন রকম কার্যাবলী সম্পাদন করতে হয়। নিচে বাণিজ্যিক ব্যাংকের প্রধান বৈশিষ্ট্য সমূহ সংক্ষেপে আলোচনা করছি। পয়েন্টস গুলো দেখো। আমানত গ্রহণ, মোটামুটি তোমাদের সবার বইয়ে এই পয়েন্টস গুলো কমন। ব্যাংকের একটি প্রধান বৈশিষ্ট্য হলো বিভিন্ন ধরনের হিসাবের মাধ্যমে জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করা। জনগণ তাদের সুবিধা অনুযায়ী হিসাব খুলে তাদের সঞ্চিত অর্থ ব্যাংকে জমা দিতে পারে। এই হিসাবগুলো হলো চলতি হিসাব, সঞ্চয় হিসাব ও স্থায়ী হিসাব। মালিকানা, বাণিজ্যিক ব্যাংক যে কোনো মালিকানার ভিত্তিতে, যেমন এক মালিকানা, অংশীদারি বা কোম্পানি হিসেবে গঠিত হতে পারে। অংশীদারি ভিত্তিতে গঠিত হলে এই সদস্য সংখ্যা 10 জন, আর কোম্পানি হিসেবে গঠিত হলে 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী গঠন করতে হবে। বিনিময় মাধ্যম সৃষ্টি, বাণিজ্যিক ব্যাংক অর্থ বা মুদ্রার প্রচলন না করলেও বিভিন্ন প্রকার চেক, হুন্ডি, পে অর্ডার, ভ্রমণকারী চেক, প্রত্যয়পত্র ইত্যাদির মাধ্যমে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। এর ফলে ব্যাংকের গ্রাহকদের নগদ অর্থ বহন করার ঝুঁকি গ্রহণ করতে হয় না। এরপরে হচ্ছে সঞ্চয়ে উৎসাহ প্রদান, ব্যাপক প্রচারের মাধ্যমে জনগণকে অধিক সঞ্চয়ে আগ্রহী করাও বাণিজ্যিক ব্যাংকের আরো একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এতে অধিক সঞ্চয় সংগ্রহ নিশ্চিত হয়, এর ফলে দেশে মূলধন গঠন করা সম্ভব হয়।
সঞ্চয়, পরেরটা হচ্ছে সঞ্চয় সংগ্রহ ও মূলধন গঠন। এই ব্যাংক দেশের বিভিন্ন অঞ্চল হতে মানুষের উদ্ধৃত অর্থ ও বিক্ষিপ্ত সঞ্চয় সংগ্রহ করে দেশের জন্য প্রয়োজনীয় মূলধন গঠনে সহায়তা করে, যা পরবর্তীতে লাভজনক ও উন্নয়নশীল খাতে বিনিয়োগ করা হয়। তারল্য সংরক্ষণ, এটি বাণিজ্যিক ব্যাংকের একটি বিশেষ বৈশিষ্ট্য। আমানতকারী যে কোনো সময় তার আমানতি টাকা ফেরত চাইতে পারে। ফেরত চাওয়ার সাথে সাথে ব্যাংক যাতে আমানতকারীর চাহিদা মেটাতে পারে, সেজন্য ব্যাংক সর্বদাই প্রয়োজনীয় তারল্য সংরক্ষণ করে। তারা আমানতি টাকার একটি অংশ তারল্য হিসেবে রেখে বাকি অংশ বিভিন্ন খাতে বিনিয়োগ করে থাকে। ব্যবস্থাপনা ও পরিচালনা, প্রত্যেক দেশে প্রচলিত ব্যাংকিং আইন ও সাংগঠনিক বিধান অনুযায়ী বাণিজ্যিক ব্যাংক সমূহ পরিচালিত হয়। যদি শাখা ব্যাংক হয় তবে একটি কেন্দ্রীয় অফিসের নির্দেশ অনুযায়ী পরিচালিত হয়। বিনিয়োগ ও ঋণ দান, বাণিজ্যিক ব্যাংক সংগৃহীত সঞ্চয় হতে একটি অংশ তারল্য হিসেবে সংরক্ষণ করে, তার অবশিষ্ট অর্থ লাভজনক খাতে বিনিয়োগ এবং স্বল্পমেয়াদী ঋণ দান করে থাকে। সংরক্ষিত তারল্য থেকে ব্যাংক আমানতকারীদের দৈনন্দিন দাবি তারা মিটিয়ে থাকে। ঋণ আমানত সৃষ্টি, যেটা বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কাজ বলো, বৈশিষ্ট্য বলো, উদ্দেশ্য বলো, সবটাই। বাণিজ্যিক ব্যাংক শুধু স্বল্প মেয়াদে ঋণই প্রদান করে না, অভিনব কায়দায় ঋণ আমানত সৃষ্টির মাধ্যমে দেশীয় মুদ্রার অধিক ব্যবহার, মুদ্রার গতিশীলতা ও বিনিয়োগ নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কেন্দ্রীয় ব্যাংকের সাথে সম্পর্ক, কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ক্রমেই ব্যাংক গঠিত হয় বলে একে নিজ স্বার্থে বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলতে হয়, যে কারণে বিশেষ শর্তাধীনে সাধারণত ব্যাংক তালিকাভুক্ত ব্যাংক হিসেবে কার্য পরিচালনা করতে পারে। এছাড়া যে কোনো সময় বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের থেকে যে কোনো প্রকার সাহায্য সহযোগিতা চাইতেই পারে। মক্কেলদের প্রতিনিধি, বাণিজ্যিক ব্যাংক সমূহ তার মক্কেলদের প্রতিনিধি হিসেবে বিভিন্ন প্রকার প্রতিনিধিত্বমূলক কার্যাবলী সম্পাদন করে থাকে। যেমন মক্কেলের হয়ে চেক, বিল, বেতন, সুদ ইত্যাদি বাবদ অর্থ পরিশোধ করে থাকে এবং বিনিয়োগের সুদ, শেয়ার সিকিউরিটিজ ক্রয় বিক্রয় ইত্যাদি বাবদ পাওনা সংগ্রহ সহ আরো বিভিন্ন প্রকার কার্যাবলী সম্পাদন করে থাকে। মুনাফা অর্জন, বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন প্রকার হিসাবের মাধ্যমে জনগণের সঞ্চিত অর্থ সুদ প্রদানের মাধ্যমে সংগ্রহ করে থাকে এবং সংগৃহীত অর্থের একটি বিরাট অংশ অধিক সুদে সমাজে যাদের অর্থের প্রয়োজন তাদেরকে ঋণ হিসেবে প্রদান করে থাকে। এই উভয় সুদের পার্থক্যই হলো ব্যাংকের মুনাফা, আর মুনাফার জন্যই ব্যাংক পরিচালিত হয়, যা এর একটি বিশেষ বৈশিষ্ট্য। মোটামুটি সেগুলো ছিল বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য। এখন দেখা যাক বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্যগুলো কি কি। বাণিজ্যিক ব্যাংক একটি মধ্যস্থ কারবারি এবং এর অর্থই এর ব্যবসায়িক সহায়তা, সেহেতু মুনাফা অর্জন করাই হচ্ছে এর মুখ্য উদ্দেশ্য, এটা আমরা নির্দ্বিধায় বলতেই পারি। কিন্তু এটিও সত্য, জনসাধারণের কল্যাণ ছাড়া মুনাফা অর্জন করা যায় না। তাই মুখ্য উদ্দেশ্য অর্জনের জন্য ব্যাংকে আরো নানাবিধ উদ্দেশ্য অর্জন করতে হয়। আমরা যে উদ্দেশ্যগুলিকে স্ক্রিনে দেখছি, প্রথমে হচ্ছে মুনাফা অর্জন। বাণিজ্যিক ব্যাংক সৃষ্টির প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যাবে যে অর্থ লেনদেনের মাধ্যমে মুনাফা অর্জন করাই এর প্রধান উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংকগুলো স্বল্প হার সুদে চলতি সঞ্চয় ও স্থায়ী হিসাবে জনগণের টাকা জমা রাখে এবং উচ্চ হারে অন্যদেরকে ঋণ প্রদান করে। এছাড়াও বাণিজ্যিক ব্যাংকের সার্বিক কার্যক্রমই মুনাফা অর্জনের সাথে সম্পৃক্ত। অর্থের নিরাপত্তা, প্রাচীন ব্যাংক ব্যবসায়ের উদ্ভব হয়েছিল জনসাধারণের উদ্ধৃত অর্থ নিরাপদে সংরক্ষণের উদ্দেশ্যে, আর সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই ব্যাংক জনসাধারণের অর্থ নিরাপদে সংরক্ষণ করে এবং তাদের চাহিদা মোতাবেক ফেরত দেয়। অর্থ স্থানান্তর, বাণিজ্যিক ব্যাংক তার গ্রাহক বা মক্কেলের প্রয়োজনে এক স্থান হতে অন্য স্থানে সহজে ও নিরাপদ অর্থ স্থানান্তরের সুযোগ দিয়ে থাকে। এমনকি মক্কেলের টাকা এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর করে থাকে। এক্ষেত্রে অবশ্য ব্যাংকগুলোর শাখা ও তাদের প্রতিনিধি এরূপ কাজে দায়িত্বে নিয়োজিত থাকে। অর্থ স্থানান্তরের ঝুঁকি থেকে ব্যবসায়ীদেরকে মুক্তি দানের উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংক কিন্তু সৃষ্টি করা হয়েছে। ঋণ দান, বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের গ্রহণকৃত আমানতের একটি অংশ আমানতকারীদের দাবি মেটানোর জন্য নিজের কাছে তারল্য হিসেবে রেখে দেয় এবং বাকি অংশ ব্যবসায়ী, শিল্প প্রতিষ্ঠান ও জনগণকে ঋণ হিসেবে প্রদান করে। এসব ঋণের উপর বাণিজ্যিক ব্যাংক নির্দিষ্ট হারে সুদ চার্জ করে থাকে। মূলধন গঠন, বাণিজ্যিক ব্যাংকগুলো জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো সংগ্রহ করে একত্রিত করে থাকে। উক্ত তহবিল হতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে। এই ঋণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মূলধন হিসেবে বিবেচিত হয়। এরূপ মূলধন গঠন করাও বাণিজ্যিক ব্যাংকের একটি উদ্দেশ্য। কৃষির উন্নয়ন, বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে
যেখানে তাদের অর্থনীতি সম্পূর্ণ কৃষি নির্ভর, সেখানে কৃষি ক্ষেত্রে প্রয়োজনীয় ঋণ দান কার্যক্রম, কৃষি উন্নয়ন তথা জাতীয় উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাণিজ্যিক ব্যাংক। তাই কৃষি ক্ষেত্রে উন্নয়ন করাও বাণিজ্যিক ব্যাংকের একটি উদ্দেশ্য। ব্যবসা বাণিজ্যে সহায়তা করা, বাণিজ্যিক ব্যাংকে ঋণের ব্যবসায়ী বলা হয়। এর আরেকটি অন্যতম উদ্দেশ্য হলো দেশে ব্যবসা বাণিজ্যের উন্নয়নে প্রয়োজনীয় আর্থিক ও পরামর্শমূলক সহযোগিতা দান করা। বর্তমান জটিল ও প্রতিযোগিতামূলক কারবারি বিশ্বে বাণিজ্যিক ব্যাংকের প্রত্যক্ষ ও পরোক্ষ সাহায্য ও সহযোগিতা ছাড়া দেশের অভ্যন্তর ও দেশের বাইরে বাণিজ্য পরিচালনা করা একদম সম্ভব নয়। এরপরে দেখো সর্বশেষ অর্থনৈতিক উন্নয়ন। মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়েই বাণিজ্যিক ব্যাংক গঠিত হলেও তাদের সার্বিক কর্মকাণ্ড দেশের অর্থনীতি নিয়ে। সুতরাং সার্বিক কার্যক্রমের মাধ্যমে একটি দেশের অর্থনৈতিক মূল্যায়ন করাও বাণিজ্যিক ব্যাংকের একটি উদ্দেশ্য। তাহলে আমরা বলতে পারি যে ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়ে বাণিজ্যিক ব্যাংক গঠিত হলেও অর্থের নিরাপত্তা, মুদ্রা প্রচলন, কৃষি, শিল্প, বাণিজ্য তথা সার্বিক অর্থনৈতিক সকল খাতকে পরিপুষ্ট করে একটি সুষ্ঠু অর্থনৈতিক বুনিয়াদ সৃষ্টি করাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য। এরপর আসো বাণিজ্যিক ব্যাংক কাঠামো। বিশ্বের সকল দেশের উন্নয়নে গতিপথ যেরকম এক নয়, ঠিক সেরকম বিভিন্ন দেশের অর্থনৈতিক সংগঠনও বিভিন্ন রকম। তবে সব ধরনের অর্থনৈতিক উন্নয়নের মূলে রয়েছে কতগুলো প্রভাব। এসব প্রভাব তথা কার্যকারিতার উপর ভিত্তি করে ব্যাংক ব্যবস্থাপনা কাঠামোর দিক থেকেও শ্রেণীবিন্যাস করা যায়। তোমরা স্ক্রিনে দেখছো বাণিজ্যিক ব্যাংকে এখানে 5 ভাগে ভাগ করা হয়েছে। একক ব্যাংকিং, শাখা ব্যাংকিং, চেইন ব্যাংকিং, গ্রুপ ব্যাংকিং, মিশ্র ব্যাংকিং। একক ব্যাংকিং কি? যে ব্যাংক শুধু একটি অফিসের মাধ্যমে কোনো নির্দিষ্ট এলাকা বা জনগোষ্ঠীর মধ্যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে একক ব্যাংকিং বলা হয়। একটি শাখা বা অফিসের মাধ্যমে এই ব্যাংক সেবা প্রদান করে বলে এই পরিধিও সীমাবদ্ধ হয়ে থাকে। এই ধরনের ব্যাংককে সাধারণত এক মালিকানার ব্যাংক বলা হয়। তবে অংশীদারি ও যৌথ মূলধনী কোম্পানিও হতে পারে। আমাদের দেশে সাধারণত এরূপ কোনো ব্যাংক নেই। যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম এরূপ ব্যাংকের প্রচলন হয়। শাখা ব্যাংকিং এটি প্রিন্সিপাল বা প্রধান শাখার অধীনে বিভিন্ন শাখার মাধ্যমে যে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয় তাকে শাখা ব্যাংকিং ব্যবস্থা বলে। অর্থাৎ প্রধান শাখার মাধ্যমে দেশীয় ও বিদেশি শাখাগুলো পরিচালিত হয় এবং বিভিন্ন ব্যাংকিং সেবা প্রদান করে থাকে। মোট কথা, শাখা ব্যাংকিং ব্যবস্থা একটি বৃহদায়তন ব্যাংকিং ব্যবস্থা। এরূপ ব্যাংকের উৎপত্তি হয় যুক্তরাজ্যে। আমাদের দেশে যতগুলো ব্যাংক আছে তার সবগুলো সাধারণত এই শাখা ব্যাংকিং এরই অন্তর্ভুক্ত। চেইন ব্যাংকিং কতগুলো স্বতন্ত্র ব্যাংক নিজস্ব সত্তা বজায় রেখে বিশেষ কৌশলের মাধ্যমে একীভূত হয়ে একটি সাধারণ ব্যাংকিং ব্যবস্থায় রূপান্তরিত এবং একক নিয়ন্ত্রণাধীনে পরিচালিত ও নিয়ন্ত্রিত হলে তাকে চেইন ব্যাংকিং বলে। এটা আমরা একটু শাখা ব্যাংকিং বলেছি, একটি প্রধান শাখার আন্ডারে অনেকগুলো শাখা। আর চেইন ব্যাংকিং হচ্ছে বিভিন্ন ব্যাংকের তাদের যে কোনো একটি শাখা কিংবা তারা নিজস্ব চিন্তা এবং কৌশলকে একীভূত করে সবাই মিলে একক নিয়ন্ত্রণের অধীনে যে ব্যাংকিং গঠন করে তাকে বলা হচ্ছে চেইন ব্যাংকিং। আসলে চেইন ব্যাংকিং এর মূল উদ্দেশ্য হলো পারস্পরিক প্রতিযোগিতা বন্ধ করে একে অপরের স্বার্থের প্রতি লক্ষ্য রেখে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা, বিভাগীয়করণ, মিতব্যয়িত অর্জন, যৌথ প্রচার ইত্যাদি। আমাদের দেশে এরূপ ব্যাংকের কোনো প্রচলন নেই। গ্রুপ ব্যাংকিং যখন সমজাতীয় অপেক্ষাকৃত দুর্বল ব্যাংকসমূহ একীভূত হয়ে কোনো শক্তিশালী ব্যাংকের অধীনে থেকে কার্যাবলী সম্পাদন করে তখন তাকে গ্রুপ ব্যাংকিং বলে। একীভূত ব্যাংকগুলোকে অধীনস্থ ব্যাংক এবং যে ব্যাংকের অধীনে দুর্বল ব্যাংকগুলো একীভূত হয় তাকে গ্রুপ ব্যাংকিং বলা হয়। তোমরা অনেক জায়গায় গ্রুপ ব্যাংকিং এর জায়গায় সেটাকে হোল্ডিং ব্যাংকিংও দেখতে পারবা। মিশ্র ব্যাংকিং যে ধরনের ব্যাংক বিশেষায়িত ও বাণিজ্যিক উভয় ব্যাংকের কার্য সম্পাদন করে তাকে মিশ্র ব্যাংক বলা হয়। অর্থাৎ মিশ্র ব্যাংকিং একদিকে যেমন বিশেষায়িত কাজ করে তেমনি বাণিজ্যিক কার্যাবলীও করে থাকে। এই ধরনের ব্যাংকগুলো শিল্প কারখানা ও অন্যান্য উৎপাদন কাজে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘ মধ্যমেয়াদী ব্যবসা প্রতিষ্ঠানে স্বল্পমেয়াদী ঋণ দান করে থাকে। এরূপ ব্যাংক জনগণের সঞ্চয় আমানত হিসেবে গ্রহণ করে। তবে আমাদের দেশে বড় বড় বাণিজ্যিক ব্যাংকগুলো দীর্ঘমেয়াদী ঋণ দান করে কিছুটা মিশ্র ব্যাংকের কার্য সম্পাদন করে থাকে। এই হচ্ছে আমাদের দেশে বাণিজ্যিক ব্যাংকের যে কাঠামো। তাই এটাকে 5 ভাগে ভাগ করা হয়েছে: একক ব্যাংকিং, শাখা ব্যাংকিং, চেইন ব্যাংকিং, গ্রুপ ব্যাংকিং এবং মিশ্র ব্যাংকিং। আজকে সর্বশেষ যে আলোচনা, ব্যাংক পরিচালনা গ্রাহক সেবায় প্রযুক্তির ব্যবহার। আজকাল সবখানে ব্যাংক বলতে যে প্রযুক্তি, তারা এক একটা সফটওয়্যার
দিয়ে আমাদের খুব সহজেই আমরা দেখতে পাই যে ব্যাংকে কাজগুলো করছে। আসলে আমরা যতটা সহজ আমাদের কাছে মনে হয়, হয়তো যারা কাজ করছে তাদের জন্য অতটা সহজ নয়। তবে সফটওয়্যার তাদের কাজটাকে অনেক বেশি সহজ করে দিয়েছে। সেজন্য ফার্স্টে দেখো প্রযুক্তির মধ্যে সফটওয়্যার ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম। সফটওয়্যার ভিত্তিক ব্যাংকিং কার্যক্রমের সকল কার্যাবলী নেটওয়ার্ক ভিত্তিক একটি কেন্দ্রীয় কম্পিউটারের প্যাকেজ সফটওয়্যারের সাহায্যে সম্পন্ন করা হয়। এক্ষেত্রে সাধারণ ব্যাংকিং কার্যক্রম যেমন টাকা উত্তোলন, জমাদান, অন্য হিসেবে অর্থ স্থানান্তর, পাওনা আদায়, পাওনা পরিশোধ ইত্যাদি সম্পাদন করতে গতানুগতিক জাবেদা বই, খতিয়ান বই, রায়মিল চূড়ান্ত হিসেবে প্রয়োজন হয় না। এক্ষেত্রে কোনো হিসেব করার জন্য কাগজপত্রেরও প্রয়োজন হয় না, কারণ এক্ষেত্রে কম্পিউটার কোনো লেনদেন ইনপুট হিসেবে দেওয়ার সাথে সাথে সকল হিসাব লিপিবদ্ধ হয়ে যায়। যোগাযোগ নেটওয়ার্ক। বহির্বিশ্বে যোগাযোগ নেটওয়ার্ক একটি বহুল জনপ্রিয় ইলেকট্রনিক ব্যাংকিং পদ্ধতি। যোগাযোগ নেটওয়ার্কের ক্ষেত্রে সাধারণত ডায়াল-আপ টেলিফোন কানেকশন, রেডিও লিংক যোগাযোগ নেটওয়ার্ক এবং বর্তমানে ওয়্যারলেস কানেকশনের কিছু ক্ষেত্রে ফাইবার অপটিকেরও ব্যবহার হয়ে থাকে। বিতরণ প্রণালী। আন্তর্জাতিক অভ্যন্তরীণ লেনদেন পরিশোধ, ন্যাটিন, ফ্যাক্টরিং, নগদ উত্তোলন, হিসাব সংরক্ষণ ইত্যাদি কার্যক্রম স্বনামধন্য ব্যাংকসমূহ ইউরোক্লিয়ার, সুইফট, ব্যাংক সিক্স ইত্যাদির মাধ্যমে করে থাকে। বর্তমানে কর্পোরেট ব্যাংক, একক ও ক্ষুদ্র ব্যাংকে এই ধরনের সেবা প্রদান করে থাকে। অপসৃতকরণ ব্যবস্থা। ইলেকট্রনিক ব্যাংকিং এর অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে অপসৃতকরণ ব্যবস্থা। সুইচ পদ্ধতির ক্ষেত্রে ইলেকট্রনিক ব্যাংকিং নেটওয়ার্ক এবং ব্যাংক হোস্টের ব্যবহার লক্ষ্য করা যায়। এক্ষেত্রে দুটো পদ্ধতি বেশি দেখা যায়, একটি হচ্ছে বহুবিধ রিপোর্ট তৈরি, আর একটি হচ্ছে রিপোর্ট প্রয়োগের ক্ষেত্রে পর্যবেক্ষণ। মোটামুটি এভাবে ব্যাংকে প্রতিনিয়ত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এবং গ্রাহকদেরকে প্রতিনিয়ত উন্নত সেবা দেওয়ার প্রয়াস চালিয়ে নেওয়া হচ্ছে। আজ এই পর্যন্তই তোমাদের ব্যাংক ব্যবস্থাপনা কাজ। তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। যারা এখনো পর্যন্ত অনলাইন ক্লাসে যুক্ত হতে পারেনি তাদেরকে যুক্ত করে নাও, প্রতিনিয়ত ক্লাস করো, এভাবে পড়াটা আগিয়ে রাখবা বলে আশা করছি। আমার যে কোনো লেকচার ব্যবস্থাপনা সংক্রান্ত ইউটিউব চ্যানেলে পাবা। আর কলেজের যে কোনো প্রিন্সিপাল স্যারের যে কোনো নির্দেশ এবং তোমাদের জন্য প্রয়োজনীয় বিজ্ঞপ্তি তোমরা প্রিন্সিপাল ওমরগনি মেস কলেজ অফিসিয়াল পেজ এই পেজে পাবা। এবং আমি সহ অন্যান্য সকল শিক্ষকের তোমাদের বিষয়ভুক্ত লেকচার সমূহ অনলাইন ক্লাসরুম অফ উমরগনি মেস কলেজ EIIN 104300 চট্টগ্রাম এই পেজে পাবা। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।